বন্ধুরা, ফ্যান্টাস্টিক ফোর মুভির মধ্যে ডক্টর ডুম আসতে চলেছে। এটি আসলে হলো এমন একটি ক্যারেক্টার যার এখনো পর্যন্ত কোন রকম হিন্টসকে দেওয়া হয়নি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে। অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির ডাইরেক্টর রুসো ব্রাদার এটিকে ঘোষণা করে দিয়েছে যে ডুমসডে মুভিটি একেবারে কানেক্টেড থাকবে অ্যাভেঞ্জার এন্ড গেমের সাথে। তিনি রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুমের ক্যারেক্টারে নিয়ে আসছে। এই জন্য এখানের মধ্যে ডক্টর ডুমের কোন রকম কানেকশনকে তো দেখানোই হবে, যেখানে আমরা হয়তো জানতে পারবো ডক্টর ডুম আগে থেকেই এই ইউনিভার্সের মধ্যে ছিল। এবং আজকের এই ভিডিওতে আমরা এই থিওরিকে নিয়েই কথা বলবো। এখানে আমরা কিছু পসিবিলিটির সম্বন্ধে জানবো যার সাহায্যে ডক্টর ডুমকে অতি সহজেই এমসিইউর সাথে কানেক্টেড করা হবে। অ্যাভেঞ্জার্স এন্ড গেম থিওরি। রুসো ব্রাদার নিজের একটি ইন্টারভিউ এর মধ্যে বলেছিল অ্যাভেঞ্জার ডুমসডে কানেক্টেড থাকবে অ্যাভেঞ্জার এন্ড গেমের টনি স্টার্কের স্যাক্রিফাইসের সাথে। আপনাদের কি মনে আছে এন্ড গেমের মধ্যে টনি স্টার্ক কেন মারা গিয়েছিল? আপনাদের সকলেরই মনে হতে পারে টনি স্টার্ক পুরো ইউনিভার্সকে বাঁচানোর জন্য স্ন্যাপ করে নিজের বলিদানকে দিয়ে দিয়েছিল। কিন্তু এখানে একটি চিন্তার বিষয় রয়েছে। টনি স্টার্ককে স্ন্যাপ করানোর জন্য ডক্টর স্ট্রেঞ্জ পুরোপুরি ভাবে সেট আপ করেছিল। সে প্রথমে টনিকে বলে দেয় 14 মিলিয়ন পসিবিলিটির মধ্যে তারা শুধুমাত্র একবারই জিতছে। এই জন্যই সে টনিকে বাঁচানোর জন্য থ্যানোসকে টাইম স্টোনও দিয়ে দিয়েছিল। এরপরে থ্যানোস যখন স্ন্যাপ করে দেয় তখন সে তো নিজের ধুলোয় পরিবর্তন হয়ে গিয়েছিল, কিন্তু টনি এই জায়গার মধ্যে বেঁচে যায়। এরপরে সে নিজের জিনিয়াস মাইন্ডকে ব্যবহার করে টাইম মেশিনকেও বানিয়ে নেয় এবং সে সবকিছুকে ঠিক করার চেষ্টা করতে থাকে অ্যাভেঞ্জারদের সাথে। এরপরে শেষ লড়াইয়ের মধ্যে যখন ডক্টর স্ট্রেঞ্জ আবার ফেরত চলে আসে তখন সে টনিকে বুঝিয়ে দেয় যে ওই সমস্ত 14 মিলিয়ন পসিবিলিটির মধ্যে এটি হলো সেই পসিবিলিটি যেখানে থেকে কিছু করতে হবে। এই জন্য টনি নিজে স্যাক্রিফাইস করে দিয়েছিল ইউনিভার্সকে বাঁচানোর জন্য। আসলে এই সময়ের মধ্যে টনির থেকেও ভালো এই ইভেন্টকে কন্ট্রোল করছিল ডক্টর স্ট্রেঞ্জ, যে এর আগে ডোরমামুর মতো ভয়ানক ভিলেনকেও আটকে দিয়েছিল টাইম লুপের সাহায্যে। কিন্তু সেই টাইম লুপকে ব্যবহার করেনি থ্যানোসের বিরুদ্ধে। অথবা ডক্টর স্ট্রেঞ্জ যদি টনির এই স্ন্যাপকে করতেই দিত তাহলে ডক্টর স্ট্রেঞ্জের কাজ ছিল এই ইভেন্টকেই রিভার্স করে দেওয়া। এরপরে ইটারনালের পুরো মেম্বাররা এসে এই ইভেন্টকে আটকাতেও পারত। এর ফলে হয়তো টনিকে স্যাক্রিফাইসও দিতে হতো না। অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জ এই 14 মিলিয়ন পসিবিলিটির মধ্যে হয়তো এমন কিছু দেখতে পেয়েছিল যার সাথে সরাসরি টনি যুক্ত ছিল। এখানে হয়তো ডক্টর স্ট্রেঞ্জ দেখেছিল টনি হয়তো আগে গিয়ে কিছু ভয়ানক কিছু করতে চলেছে। হয়তো সে এমন কিছু করতে চলেছিল যেটি থ্যানোসের স্ন্যাপের থেকেও ভয়ঙ্কর হতো ইউনিভার্স এবং মাল্টিভার্সের জন্য। সেটি হলো টনির ডক্টর ডুমের পরিবর্তন হয়ে যাওয়া। এই জন্য ডক্টর স্ট্রেঞ্জ জেনে বুঝেই টনিকে স্যাক্রিফাইস করতে দিয়ে দিয়েছিল যাতে সে হিরোর মতো এই জায়গার মধ্যে মারা যায়। নাহলে হয়তো সে আগে গিয়ে এমন একটি ভিলেনে পরিবর্তন হতো যার জন্য সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এখান থেকে কথা আসে ওই ইউনিভার্সে যেখানে স্ন্যাপ টনি নয় বরং অন্য কেউ করেছিল। এর ফলে সে ব্যাটেল অফ আর্থ কেও সার্ভাইভ করে নেয়, যার ফলে সে আগে গিয়ে পরিবর্তন হয়ে যায় ওই ইউনিভার্সের ডক্টর ডুম, যার মনে হচ্ছিল তার জন্যই এই ইউনিভার্স বেঁচেছে। তারই আসলে টাইম ট্রাভেলের জন্য সবাই বাঁচতে পেরেছিল এবং তার অ্যাডভান্স আর্মার তাকে ধীরে ধীরে খারাপ করে দিতে থাকে, যার ফলে সে নিজেই পরিবর্তন হয়ে যাবে ওই ইউনিভার্সের সব থেকে বড় শত্রু। এরপরে সে নিজের ইউনিভার্সকে ধ্বংস করে দেওয়ার পর বেরিয়ে পড়বে সে পুরো মাল্টিভার্সকে কন্ট্রোল করার জন্য। এবার আসা যাক পরবর্তী পসিবিলিটির কাছে। বন্ধুরা, আপনাদের সবার স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির কথা তো মনেই থাকবে। এখানে ডক্টর স্ট্রেঞ্জ এমন একটি স্পেলকে কাস্ট করে দিয়েছিল যার ফলে সবাই পিটার সম্বন্ধে সবকিছুকে ভুলে যেতে পারে। এমন ভাবে হয়তো ডক্টর ডুমও পুরো ইউনিভার্সের মধ্যে এমন একটি স্পেলকে কাস্ট করেছিল যার ফলে ইউনিভার্সের কেউ জানেই না ল্যাথবেরিয়াম এবং ডক্টর ডুমের সম্বন্ধে, যাতে সে বাইরের আক্রমণ থেকে নিজের দেশ ল্যাথবেরিয়ামকে বাঁচাতে পারে। কিন্তু এখন যখন ইনকারশনের জন্য পুরো ইউনিভার্সের মধ্যে বিপদ আসতে চলেছিল তখন তাকে সবার সামনে এসে যেতে হয়। এর ফলে হয়তো প্রথম ইনকারশনের মধ্যে ডক্টর ডুমকে সামনে আসতে হবে, এর জন্য হয়তো তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু এরপরে সে ভিগানের মতো নিজের আত্মাকে আর্থ 161 এর টনির বডির মধ্যে পাঠিয়ে দিবে, তাকে দেখতে রবার্ট ডাউনি জুনিয়রের মতো। এর ফলে নিউ অ্যাভেঞ্জার্সরা যখন ইনকারশনের জন্য সামনে থাকা ইউনিভার্সকে ধ্বংস করার জন্য যাবে তখন তাদেরকে অন্য ইউনিভার্সের সুপার হিরোদের সাথে লড়াই করার আগে তাদেরকে লড়াই করতে হবে স্যামের অ্যাভেঞ্জার্স টিমের সাথে, যার ফলে সামনের ইউনিভার্সও একটি খুবই ভালো সুযোগকে পেয়ে যাবে। কিন্তু ওই ইউনিভার্সের টিমকেই যদি ডক্টর ডুম একাই হারিয়ে দেয় তখনই আমরা জানতে পেরে যাব ডক্টর ডুম আসলে কতটা বেশি পাওয়ারফুল। এবার আসা যাক পরবর্তী থিওরির কাছে, আর্থ 838 ইলুমিনাটি থিওরি। ইলুমিনাটি টিমকে আমরা এমসিইউর মধ্যে প্রথমবার দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির মধ্যে। এখানে আমরা দেখতে পেয়েছিলাম ইলুমিনাটিদের মধ্যে একটি চেয়ার পুরোপুরি ভাবে খালি ছিল। অনেকের মতেই ওই চেয়ারটি ছিল কোনো একটি অ্যাসগার্ডিয়ানের, কারণ ওই ইলুমিনাটি টিমের মধ্যে সমস্ত সাইডের পক্ষ থেকে এক একটি করে মেম্বার ছিল, কিন্তু অ্যাসগার্ডের তরফ থেকে কোন রকম মেম্বার ছিল না। এই জন্য অনেকের মতে
মতে ওই চেয়ারের মধ্যে থরের জায়গা ছিল, কিন্তু মুভির আর্লি কনসেপ্টের হিসাবে জানতে পারা গিয়েছে ইলুমিনাটি টিমের মধ্যে আমরা ওয়াল্ডার দ্য ব্রেভ কে দেখতে পেতে চলেছিলাম। এর সাথে সাথে আমরা আয়রন ম্যানের একটি ভেরিয়েন্ট কেও দেখতে পেতাম, যেটি থিওরি ছিল সুপিরিয়র আয়রন ম্যানের, কিন্তু এর মধ্যে কোন রকম থিওরিকে আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির মধ্যে দেখতে পাইনি। কিন্তু এখানে মার্ভেল খুব চালাকির সাথে এটিকে দেখাতে পারে এই জায়গাটি ছিল ডক্টর ডুমের। এখানেই হয়তো আমরা সুপিরিয়র আয়রন ম্যানের জায়গায় রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুমকে দেখতে পাবো, যে নিজের জন্য পুরো একটি আল্ট্রন সেন্ট্রিকে বানিয়ে নেয়। সে হয়তো এই জায়গার মধ্যে এই জন্যই প্রেজেন্ট ছিল না, কারণ সে ল্যাথবেরিয়ামের মধ্যে কোন একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যস্ত ছিল। কিন্তু যখন সে জানতে পেরে যাবে এই জায়গার মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ এসেছিল এবং ওয়ান্ডা তার ইলুমিনাটির সাথীদেরকে মেরে দিয়েছে, তখন তার মধ্যে খুব বেশি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে এবং ইলুমিনাটির টিম শেষ হয়ে যাওয়ার জন্য পুরো এই ইউনিভার্সকে বাঁচানোর দায়িত্ব এসে যাবে ডক্টর ডুমের হাতে। এরপরে হয়তো ডক্টর ডুম নিজের ইউনিভার্সের সাথে ইনকারজেনকে হতে দেখতে পাবে। এরপরে সে বেরিয়ে পড়বে ওয়ান্ডার কাছ থেকে নিজের রিভেঞ্জকে নেওয়ার জন্য। এখানেই সে ডক্টর স্ট্রেঞ্জকে খোঁজার চেষ্টা করবে, কারণ ডক্টর স্ট্রেঞ্জের সাথে জুড়ে থাকবে সমস্ত প্রকারের ইনকারজেন। এখানে যদি আর্থ 838 এর সাথে ডক্টর ডুম কানেক্টেড থাকে, তাহলে খুব সহজেই বুঝতে পারা যাবে যে ডক্টর ডুম কেন সমস্ত ইউনিভার্সকে ধ্বংস করে দিয়ে নিজের ইচ্ছে মতো ব্যাটেল ওয়ার্ল্ডকে বানাতে চায়, কারণ সে নিজের ইউনিভার্স অর্থাৎ আর্থ 838 কে বাঁচাতে পারেনি। এবার আসা যাক পরবর্তী থিওরির কাছে। এই থিওরির নাম হলো ড্রিম ওয়াকিং থিওরি। ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে আমরা ড্রিম ওয়াকিং এর কনসেপ্ট কে দেখতে পাই, যেখানে যে কোনো প্রকারের সর্সারার নিজের অল্টারনেটিভ ইউনিভার্সের বডিকে কন্ট্রোল করতে পারে। ওয়ান্ডা এই কাজটিকেই একটি জীবন্ত বডির মধ্যে করতে পেরেছিল, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ এই কাজটিকেই একটি ডেড বডির মধ্যে করে। এই জায়গার মধ্যে ডক্টর ডুমও এটিকে করতে পারে। ড্রিম ওয়াকিং থিওরি আসলে এটিকে বলে থাকে যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের টনি স্টার্ক ডক্টর ডুমেরই এক প্রকারের ভেরিয়েন্ট ছিল, যে ল্যাথবেরিয়ামের মধ্যে বসবাস করত, যাকে হাওয়ার্ড এবং মারিয়া অ্যাডপ্ট করেছিল। এন্ড গেমের শেষের মধ্যে আমরা টনির যে ডেড বডিকে দেখতে পাই, সেটিকে ব্যবহার করে ডক্টর ডুম এই ইউনিভার্সের মধ্যে এসে যেতে পারে, কিন্তু সে এই ইউনিভার্সের মধ্যে কোনো কিছুকে অবজার্ভ করতে আসেনি। আসলে ডক্টর ডুম ওই বডির সাহায্যে জানার চেষ্টা করে ওই টাইম ট্রাভেল প্ল্যাটফর্ম এবং টাইম ট্রাভেল জিপিএস কে অ্যাক্সেস করা। কমিকের মধ্যে ডক্টর ডুম টাইম টেক কে ব্যবহার করে ইনকারজেনের ভেতরেও পর্যন্ত চলে যেতে পেরেছিল। এই জন্যই তার ইউনিভার্সের মধ্যে যখন ইনকারজেন চলে আসে, তখন সে ড্রিম ওয়াকিং এর সাহায্যেই একটি সলিউশনকে বাইরে বার করে। এখানেই সে বুঝতে পারবে তার আসলে খুবই বেশি দরকার টাইম টেকে, যেই টেককে বানিয়েছিল টনি স্টার্ক এই ইউনিভার্সের মধ্যে। টনির বডি এই ইউনিভার্সের মধ্যে খুবই বেশি ড্যামেজও ছিল, এই জন্য ডক্টর ডুম নিজের আর্মারকে তার বডির মধ্যেই সেট করে দিয়ে টনির বডিকে পুরোপুরি ভাবে ফাংশনাল বানিয়ে দেয় এবং স্ন্যাপের জন্য টনি স্টার্কের মাথার মধ্যে যেই সমস্ত ক্ষতগুলো এসেছিল, সেটিকেও আমরা ডক্টর ডুমের মুখের সাথে প্রপার ভাবে মিলিয়ে নিতে পারবো। এবার আসা যাক পরবর্তী থিওরির কাছে, টনি স্টার্ক অ্যাডপশন থিওরি, যেটিকে আমরা দেখতে পেয়েছিলাম কমিকের মধ্যে। কমিকের মধ্যে টনি স্টার্ক হাওয়ার্ড এবং মারিয়া স্টার্কের অ্যাডপ্টেড ছেলে ছিল। তাদের আসল ছেলের নাম ছিল আর্নল্ড স্টার্ক। এর মধ্যে টনির আসল পিতামাতা ছিল এজেন্ট। এই জন্য মার্ভেল মাল্টিভার্সের মধ্যে সে ল্যাথবেরিয়ামের কোন রকম উইচ অথবা কোন রকম সরসরার সুপ্রিমের ছেলে হতে পারে, যেখান থেকে আমরা ডক্টর ডুমকেও ভালোভাবে দেখতে পাবো। ডক্টর স্ট্রেঞ্জের 14 মিলিয়ন পসিবিলিটি, ওয়ান্ডার ড্রিম ওয়ার্ক, কমিকের অ্যাডপশন থেকে শুরু করে ল্যাথবেরিয়ামের কাহিনী পুরোপুরি ভাবে সেট আপ করে দেয় ডক্টর ডুমের জন্য। কিন্তু এখানে দেখার বিষয় হলো এই যে মার্ভেল কোন জিনিসটাকে অ্যাডপ্ট করবে। বন্ধুরা, এটাই ছিল 5টি থিওরি যেখানে ডক্টর ডুমকে এমসিইউর মধ্যে দেখানো হতে পারে। বন্ধুরা, আপনাদের হিসাবে এই 3টি থিওরির মধ্যে কোন থিওরিটি বেস্ট হতে পারে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।